ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল রাত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার নোটিফিকেশনের মাধ্যমে একটা নতুন আইন নিয়ে এসছে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি চিটিং ল, যেটার মাধ্যমে কিন্তু যে পেপার লিকেজের ঘটনা এবং পেপার পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা বাজারে বিক্রি হচ্ছে, সেইটাকে থামানোর জন্য কিন্তু একটা নতুন আইন নিয়ে এসছে এবং সেই আইনটাকে বলা হচ্ছে অ্যান্টি চিটিং ল। এবং জানো প্রত্যেকেই তোমরা যে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এনটিএকে কেন্দ্র করে নিট পরীক্ষা অর্থাৎ মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা, সেটার দুর্নীতি, তো 32 লক্ষ 40 লক্ষ টাকা করে একটা কোশ্চেন পেপার বিক্রি হয়েছে। তারপরে ইউজিসি নেটের ক্ষেত্রেও কিন্তু সেই সেম ঘটনা ঘটেছে এবং সেইটা কিন্তু পরীক্ষাটা বাতিল করা হয়েছে। এবং 25 থেকে 27 তারিখের মধ্যে সিএসআইআর এর যে নেট পরীক্ষা ছিল সায়েন্সের ক্ষেত্রে, সেটাও কিন্তু গতকাল এনটিএ কিন্তু সেই পরীক্ষাটা পোস্টপন করে দিয়েছে, পরীক্ষাটা এই মুহূর্তে হচ্ছে না, কিছুদিন পরে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং ব্যাপক যে দুর্নীতি এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে হচ্ছে, সেইটাকে থামানোর জন্যই কিন্তু একটা নতুন আইন নিয়ে এসছে। এবং এই আইনে কি বলা আছে, কি শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে, সেসব নিয়ে আলোচনা করব। যারা বিপিএসসি টিআরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এখান থেকে কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে জিএস সেকশন বা সামান্য জ্ঞানের যে অপশনটা অংশটা রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তো কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমত হচ্ছে এই যে অ্যান্টি চিটিং ল, এইটা কিন্তু গতকাল রাত্রেই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আনা হয়েছে। এইটা কিন্তু আগে থেকেই লোকসভা এবং রাজ্যসভায় পাস ছিল। গতকালই রাত্রেবেলা নোটিফিকেশনের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন নোটিফাই করে, তখন কিন্তু সেই আইনটা সেই দিন থেকে বলবৎ হয়। দেখো, যেইটা দুর্নীতি হয়ে গেছে সেইটা কিন্তু এই আইনের আওতায় আসবে না, সেটা আগের যে সমস্ত আইন আছে তার মধ্য দিয়ে বিচার হবে। কিন্তু এই আইনের নোটিফাই হওয়ার পরে এরপরে যদি কোনো ঘটনা ঘটে, সেইগুলো কিন্তু এই আইনের আওতায় আসবে। এবং দেখা যাক, এই যে এই অ্যান্টি চিটিং লটা বেসিক্যালি আনা হয়েছে কিন্তু এই পেপার লিকেজটাকে থামানোর জন্য। এইবার এইটা কি সত্যি পেপার লিকেজটাকে থামাতে পারবে, সেটা সময়ই বলবে। কিন্তু আইনটাতে কি বলা আছে সেটা আমরা সংক্ষেপে একটু জেনে নিই। সেটা হচ্ছে, এইটার হচ্ছে অফিসিয়াল নাম নেম হচ্ছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। তাহলে এইটার যে অ্যান্টি চিটিং লটা বলছে, এটার অফিসিয়াল নেম হচ্ছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। তাহলে বোঝা গেল এটা হচ্ছে অফিসিয়াল নেম। এইবার এই আইনে কি বলা আছে যে কোন কোন ঘটনাগুলোকে আমরা এই যে আনফেয়ার মিনস বা দুর্নীতির সঙ্গে বা অপরাধমূলক হিসাবে ধরবো। সেইখানে সেকশন 3-তে, এই আইনের সেকশন 3-তে কিন্তু 15টা অ্যাকশন বা 15 রকমের কার্যকলাপকে অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমি দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে পেপার লিকেজ অফ কোশ্চেন অ্যান্সার শিট, আপনি যদি কোশ্চেন বা পেপার অ্যান্সার শিট লিক করেন, সেইটা এই যে আনফেয়ার মিনসের মধ্যে পড়বে বা অবৈধ কার্যকলাপের মধ্যে পড়বে। সেই সঙ্গে টেম্পারিং অ্যান্সার শিট, অর্থাৎ আপনি যদি যে আপনার অ্যান্সার শিট বা ওএমআর শিটটা দেবে, তার সঙ্গে যদি কোনো রকম টেম্পারিং করেন, কোনো স্টার মার্ক দিচ্ছেন বা এই ধরনের কিছু, বা কোনো রকম অবৈধ কিছু সন্ধান তারা বা মনে হয়, তাহলে কিন্তু এইটা এই আনফেয়ার মিনসের মধ্যে পড়বে। এবার লিস্ট যেগুলো বের করে, সেইগুলোতে যদি কোনো ফেরবদল করা হয়, জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএসসির যে লিস্ট, সেখানে কিন্তু অনেক ফেরবদল করা হয়েছিল। যারা অনেক নিচে র্যাঙ্ক ছিল তাদেরকে র্যাঙ্ক জাম্প করিয়ে উপরে নিয়ে যাওয়া হয়েছিল। এই ধরনের বিষয়গুলো যদি হয়, অথবা কম্পিউটার নেটওয়ার্কিং এর সঙ্গে যদি কোনো রকম টেম্পারিং করা হয়, জানো যে এখন বেশিরভাগ পরীক্ষায় অনলাইনে হয়, কম্পিউটারের মাধ্যমে হয়। সেই কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে যদি কোনো রকম টেম্পারিং হয়, সেটাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, সেটাও কিন্তু এই আনফেয়ার মিনসের মধ্যে পড়বে। সেই সঙ্গে অ্যাসিস্টিং দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে যদি অ্যাসিস্ট করা হয় বা সাহায্য করা হয়, দেখা গেল কোনো টিচার পরিচিত পড়েছে, যেটা অনেক পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে, তো
তো সেক্ষেত্রে কেউ যদি সাহায্য করে থাকে তাহলে কিন্তু সেইটা কিন্তু এই আইনের আওতায় আসবে। অথবা ধরুন আমার হয়ে অন্য কেউ পরীক্ষা দিতে গেল বা আপনার হয়ে অন্য কেউ পরীক্ষা দিতে গেল ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রেও কিন্তু এই আইনটা বলবৎ হবে। এছাড়া ফেক ওয়েবসাইট যদি কেউ ক্রিয়েট করে কোনো রকম অবৈধ কার্যকলাপ করতে চায়, জানো যে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এরকমটা হয়েছে যে ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে এই ধরনের যদি অফেন্স হয় বা দুর্নীতি হয় তাহলে কিন্তু এই আইনের আওতায় পড়বে। এরকম টোটাল 15টা যে অ্যাকশন বা কার্যকলাপ সেইটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজগুলো করলে কিন্তু এই আইনের আওতায় সাজা হবে। এইবার আসি যে সাজাটা কি। প্রথমত সেকশন 9-এ এই সাজা কথা বলা আছে। সেকশন 9-এ কি বলা হচ্ছে, এই যে অফেন্স গুলো বলা আছে, এই সব অফেন্স, অল অফেন্স কগনিজেবল, এই কগনিজেবলটা কিন্তু খুব মানে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মার্ডার বা এই ধরনের কিছু ক্ষেত্রে কিন্তু এই কগনিজেবল কথাটা ব্যবহার করা হয়, অর্থাৎ খুব ঘৃণ্য অপরাধ। তো এই কগনিজেবল মানে কি, এইখানে উইদাউট কোনো মানে নোটিফিকেশনে বা আপনাকে কোনো ওয়ারেন্ট ইস্যু করবে না যে সরাসরি কিন্তু আপনি যদি এই সমস্ত কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকেন তখন কিন্তু আপনাকে উইদাউট নোটিফিকেশনে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং আপনি ছাড়া পাবেন না। যে আপনি বলবেন যে, অনেকে দেখবেন যে পুলিশ আসলে বলে আগে কোর্টের নোটিফিকেশন দেখাও আমার ঘরে সার্চ করতে আসলে পাইয়ে, কিন্তু এই আইনের মাধ্যমে যদি পুলিশ যায় তাহলে কিন্তু আপনার কগনিজেবল অফেন্স বলে ধরা হবে এবং আপনি আপনাকে কোনো কথা শোনা হবে না, একদম সরাসরি গ্রেপ্তার করা হবে এবং নন বেলেবল, কোনো বেল পাবেন না। এই অপরাধের মাধ্যমে যদি আপনি গ্রেপ্তার হন, আপনি বেলের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু হবে না। যেমন ছোটখাটো অপরাধের ক্ষেত্রে সাধারণত বেল দিয়ে দেওয়া হয়, কিন্তু এইটা কিন্তু নন বেলেবল এবং নন কম্পাউন্ডেবল। অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে ধরুন মানে কেউ অভিযোগ করলো, আমি কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলাম, পরে আমাকে সংস্থা টাকা পয়সা দিয়ে দিল যে আপনার অভিযোগটা তুলে নিই, এইখানে কিন্তু অভিযোগ তুলতে পারে, এফআইআর হয়ে গেলে সেটা কিন্তু তুলতে পারবে না। আমি যতই তুলে নিতে চাই সেটা কিন্তু আর তোলা যাবে না, এই মানে তদন্ত প্রক্রিয়াটা কিন্তু চলবে। তো এই যে খুব একটা কড়া আইন কিন্তু আনা হয়েছে। সেই সঙ্গে দেখো বড় বড় সংস্থাগুলো যেহেতু জড়িত, সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন যে কোচিং সংস্থাগুলো, বিশাল বড় বড় কোচিং সংস্থা, সেইগুলো কিন্তু এই ধরনের অফেন্সের সঙ্গে যুক্ত থাকছে, কিন্তু তাদের কাছে একটা মানি পাওয়ারটা অনেক বেশি। এইবার তারা র্যাঙ্কের জন্য যে আমার সেন্টার থেকে ফার্স্ট র্যাঙ্ক হবে, আমার সেন্টার থেকে ফার্স্ট র্যাঙ্ক হবে, সেটা দিয়ে আমরা অ্যাডভার্টাইজ করবো। তো সেই জন্য কিন্তু এই বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো কিন্তু এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যেইটাকে থামানোর জন্য যদি এইটা যদি হয় তাহলে কি কি সাজা রয়েছে দেখুন। ইন পার্সন কোনো ব্যক্তি যদি করে তাহলে কিন্তু 3 থেকে 5 বছর তার জেল হবে, ন্যূনতম 3 বছর, ম্যাক্সিমাম 5 বছর তার জেল হবে, সেই সঙ্গে হচ্ছে 10 লক্ষ টাকা ফাইন। তো বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি এরকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে 3 থেকে 5 বছরের জেল, 10 লক্ষ টাকা ফাইন। কিন্তু যেগুলো সার্ভিস প্রোভাইডার, ধরুন সার্ভিস প্রোভাইডার বলতে এখন তো এনটিএ বিভিন্ন সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি বিভিন্ন সংস্থাকে বরাদ দেয়, যেমন যে সমস্ত কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা দেন বেশিরভাগই কিন্তু বেসরকারি। সেই সমস্ত সার্ভিস প্রোভাইডার যদি কোনো রকম দুর্নীতি করে থাকে, কারণ তাদের কাছে কিন্তু মানে সেই স্কোপটা থাকে যে তারা কোশ্চেনটা আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে অ্যাক্সেস করতে পারে, তো সেইটা যদি হয় তাহলে সেই সার্ভিস প্রোভাইডারকে লাইসেন্স বাতিল করা হবে, আরো বিভিন্ন কিছু করা হবে। সেই সঙ্গে কিন্তু এই যে 1 কোটি টাকা কিন্তু ফাইন করা হবে সার্ভিস প্রোভাইডারকে, যদি কোনো সার্ভিস প্রোভাইডার এই ধরনের যুক্ত থাকে। এইবার আসি যে অর্গানাইজ ক্রাইম যদি হয়, যেটা বললাম যে বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো বা একটা গ্রুপ, তারা কিন্তু গ্রুপ হিসাবে কাজ করছে। যেরকম পাটনাতে ধরা পড়েছে যে একটা গ্রুপ, সেটা কিন্তু নিটের পরীক্ষার যে অ্যান্সার সেটা 32 লক্ষ 40 লক্ষ এরকম টাকায় কিন্তু বিক্রি করেছে। তো এই যে 4-5 জনের যে মানে গ্রুপ করে যদি কেউ অর্গানাইজ ক্রাইম করে তাহলে কিন্তু সাজা হবে ন্যূনতম 5 বছর থেকে ম্যাক্সিমাম 10 বছরের সাজা এবং সেই সঙ্গে 1 কোটি টাকা ফাইন। কারণ এইটা মানে যখন অর্গানাইজ হয় তাহলে সুপরিকল্পিতভাবে তারা অপরাধ করছে, তো তাদের ক্ষেত্রে সাজাটা আরেকটু বেশি, 5 থেকে 10 বছর এবং সেই সঙ্গে 1 কোটি টাকা অবধি ফাইন হতে পারে। তো এইবার আপনারা বলুন যে এই যে এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে কি কি প্রভিশন রয়েছে
এবং কোনগুলো আনফেয়ার মিনসের মধ্যে পড়ছে সেইখানে স্টেটমেন্ট দিয়ে দিতে পারে, অথবা মানে কি ধরনের সাজা রয়েছে এই আইনের অধীনে, এই ধরনের কোশ্চেন কিন্তু বিপিএসসি টিআরিতে আসতে পারে। তো একটু চোখ বুলিয়ে নিলে আপনারা এমনিতেই পারবেন। এইবার বলুন যে এই আইনের মাধ্যমে কি সত্যি পেপার লিক স্টপ করা সম্ভব, বা মানে এটা কি এই আইনের মাধ্যমে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, না সংস্থাগুলোকে আরো সচেতন হয়ে এবং সঠিকভাবে একটা মানে যে সংস্থাগুলোকে বরাদ দিচ্ছে এবং যে সংস্থা নিজে বিশেষ করে এনটিএ যে পরীক্ষাগুলো নিচ্ছে তার যে ইন্টারনাল সিস্টেম সেটাকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, এবং সরকারের যে মনোভাব সেইটা সম্পর্কেও আপনাদের মতামত আপনারা দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।